রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। আসসালামু আলাইকুম। মৃত্যু থেমে গেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। 10 দিনের বেশি যুদ্ধ চালিয়ে যাওয়ার সামর্থ্য নেই যুক্তরাষ্ট্রের। ভূতের নগরীতে পরিণত হয়েছে বিলাসী ঝলমলে দুবাই সহ বিভিন্ন আরব শহর। আলী খামেনিকে হত্যায় কাল হয়েছে ট্রাম্প ইসরায়েলের জন্য। সম্প্রতি বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে নৃত্য করতেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে ট্রাম্পের স্ত্রী মেলানিয়া তাকে বলেছেন, একজন প্রেসিডেন্ট হিসেবে অনুষ্ঠানে এ ধরনের নৃত্য করা তার জন্য মানানসই নয়। কিন্তু ট্রাম্প বলেছেন, তারপরও আমি নৃত্য বন্ধ করিনি এবং করব না। তবে এবার ডোনাল্ড ট্রাম্পের সেই নৃত্য থেমে গেছে। কেবল নৃত্য থেমে যায়নি, বরং তার মুখের দুই চোয়ালে এবার শক্ত হয়ে গেছে। মিলিয়ে গেছে মুখের হাসি। আর ট্রাম্পের এই নৃত্য থামিয়ে দিয়েছে ইরান, যে ইরানকে তিনি যুদ্ধ শুরুর আগে আত্মসমর্পণ অথবা নিশ্চিত মৃত্যুকে বরণের জন্য প্রস্তুতি নিতে বলেছিলেন। সেই ট্রাম্পের মাত্র 2 দিনের মাথায় এমন চেহারা হবে তা তিনি কল্পনাও করতে পারেননি। শুল্ক যুদ্ধের মাধ্যমে মূলত চীন, কানাডা ছাড়া গোটা বিশ্ব ট্রাম্পের কাছে মাথা নত করেছে। এর ফলে ট্রাম্প নিজেকে পৃথিবীর একচ্ছত্র অধিপতি ভাবতে শুরু করেন। তিনি চেয়েছিলেন ইরানও তার কাছে অন্য সবার মতো আত্মসমর্পণ করুক, মাথা নত করে তার সামনে দাঁড়াক এবং তার কথা মতো চলুক। কিন্তু ইরান তার এ বাসনা পূরণ না করে মৃত্যুর পথ বেছে নিয়ে তার বিরুদ্ধে পাল্টা আঘাত করেছে। কেবল পাল্টা আঘাত নয়, বরং রীতিমতো চূর্ণ বিচূর্ণ করে দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের এ যাবৎকালের সব বাড়াবাড়ি, দম্ভ আর অহংকার। ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা ছিল হামলার সঙ্গে সঙ্গে ইরান আত্মসমর্পণ করতে বাধ্য হবে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার ফলে ইরানের সরকার বিরোধী সব পক্ষ রাস্তায় নেমে আসবে এবং সরকারের পতন হবে। এরপর তারা সেখানে তাদের অনুগত সরকার প্রতিষ্ঠা করবে। রাশিয়া যেমন ইউক্রেন আগ্রাসনের আগে ভেবেছিল বড়জোর 1 সপ্তাহের মধ্যে ইউক্রেন ও জেলেনস্কি সরকারের পতন ঘটবে, তেমনি ট্রাম্পও ভেবেছিলেন 2-1 দিনের মধ্যে ইরানের পতন ঘটবে। কিন্তু তিনি ইউক্রেন থেকে কোনো শিক্ষা নেননি। ডোনাল্ড ট্রাম্প বর্তমানে একদিকে বিপর্যস্ত ইরানের পাল্টা আক্রমণের ধাক্কায়, অপরদিকে বিপর্যস্ত ইসরায়েলের কারণে এ যুদ্ধে জড়ানোর জন্য। তার প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ স্পষ্ট করে বলেছেন, ইসরায়েলের স্বার্থে এবং ইসরায়েলের চাপের কারণে যুক্তরাষ্ট্র এই যুদ্ধে জড়িয়েছে। এর ফলে কেবল যুক্তরাষ্ট্র নয়, বরং গোটা বিশ্বের মানুষ ফুঁসে উঠেছে ট্রাম্পের ইরান আগ্রাসনের বিরুদ্ধে। ইরানের সঙ্গে 10 দিনের বেশি যুদ্ধ চালিয়ে যাওয়ার সামর্থ্য নেই যুক্তরাষ্ট্রের। যুদ্ধ আরও 10 দিন স্থায়ী হলে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্রের মজুদ বিপজ্জনক স্তরে নেমে আসবে বলে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন থেকে সতর্ক করা হয়েছে হোয়াইট হাউসকে। আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, যুদ্ধের 4র্থ দিনের মাথায় পেন্টাগনের উচ্চপদস্থ কর্মকর্তারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে অবহিত করেছেন। দীর্ঘমেয়াদী সংঘাতের ফলে কেবল সমরাস্ত্রের সংকটই তৈরি হবে না, বরং ফুরিয়ে যাওয়া গোলাবারুদ পুনরায় সংগ্রহ করতে যুক্তরাষ্ট্রকে বিশাল অঙ্কের ব্যয়ভার বহন করতে হবে। প্রেসিডেন্ট ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের অস্ত্র ভাণ্ডার বর্তমানে ইতিহাসের শ্রেষ্ঠ অবস্থানে রয়েছে এবং এই মজুদ দিয়ে অনন্তকাল যুদ্ধ চালানো সম্ভব। পেন্টাগনের তথ্যানুযায়ী সবচেয়ে বেশি সংকট রয়েছে ইন্টারসেপ্টর বা এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেমের। যুদ্ধ শুরুর আগেই জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন সতর্ক করেছেন, ইসরায়েল ও ইউক্রেনকে বিপুল সামরিক সহায়তা দেওয়ার ফলে যুক্তরাষ্ট্রের নিজস্ব মজুদ ইতোমধ্যে বেশ সংকুচিত হয়ে পড়েছে। গত বছরের ইরান যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র তাদের থার্ড মিসাইলের প্রায় 25% ব্যবহার করে ফেলেছে। বর্তমান সংঘাতে ইরান যেভাবে ড্রোনের ব্যবহার করছে তা মোকাবেলা করার জন্য যে পরিমাণ ব্যয়বহুল ইন্টারসেপ্টর প্রয়োজন, তার উৎপাদন হার অত্যন্ত ধীরগতির। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ইরান মাসে প্রায় 100টি ক্ষেপণাস্ত্র তৈরি করছে আর যুক্তরাষ্ট্র মাসে মাত্র 6 থেকে 7টি ইন্টারসেপ্টর তৈরি করতে সক্ষম। যুদ্ধের আর্থিক বোঝা নিয়েও উদ্বেগ বাড়ছে আমেরিকান প্রশাসনে। সেন্টার ফর নিউ আমেরিকান সিকিউরিটির তথ্য মতে, বিমানবাহী রণতরীর নেতৃত্বে একটি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ পরিচালনা করতে প্রতিদিন গড়ে $65 লাখ ব্যয় হয়। অভিযানের প্রথম 24 ঘণ্টাতেই যুক্তরাষ্ট্র প্রায় $78 কোটি খরচ করেছে। বিশ্লেষকদের মতে, ট্রাম্পের ঘোষণা অনুযায়ী যুদ্ধ 4 সপ্তাহ স্থায়ী হলে যুক্তরাষ্ট্রের মোট ব্যয়ের পরিমাণ $210 বিলিয়ন ছাড়িয়ে যেতে পারে। প্রকাশিত তথ্য অনুযায়ী জেডিএএম বা সাধারণ বোমাকে স্মার্ট বোমায় রূপান্তর করার কিট এবং নৌবাহিনী থেকে উৎক্ষেপণযোগ্য SM-3 ইন্টারসেপ্টরের মজুদও বর্তমানে নিম্নমুখী। এর মূল কারণ ইয়েমেনের হুথি বিদ্রোহী এবং ইরানের বিরুদ্ধে বারবার সামরিক অভিযান।
পেন্টাগনের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো মূলত রাশিয়া বা চীনের মতো শক্তির সঙ্গে সংক্ষিপ্ত ও তীব্র লড়াইয়ের জন্য তৈরি করা হয়েছিল। কিন্তু ইরানের মতো দেশগুলোর পক্ষ থেকে দীর্ঘস্থায়ী ও কম খরচের রকেট বা ড্রোন হামলা সামাল দেওয়ার জন্য এই ব্যবস্থাগুলো অর্থনৈতিকভাবে বেশ ব্যয়বহুল। এই ভারসাম্যহীনতা দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। অপরদিকে যুদ্ধে প্রথম 6 দিনে ইসরায়েলের খরচ হয়েছে $3 বিলিয়ন। দেশটির অর্থমন্ত্রী তথ্য জানিয়ে বলেন, প্রতি সপ্তাহে যুদ্ধ ব্যয় $3 বিলিয়ন ছাড়িয়ে যাবে। অপরদিকে যুদ্ধের কারণে দেশের অর্থনীতির ক্ষতি প্রতি সপ্তাহে $10 বিলিয়ন বেশি। বৃহস্পতিবার টাইমস অফ ইসরায়েলের খবরে বলা হয়েছে, আরও 2 সপ্তাহ যুদ্ধ চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে ইসরায়েল আর্মির। বুধবার পর্যন্ত মাত্র 5 দিনে তারা 5,000 বোমা বর্ষণ করেছে ইরানে। বিশ্লেষকদের মতে, ইসরায়েল গত 40 বছর ধরে চেয়েছে যুক্তরাষ্ট্রের মাধ্যমে ইরানের সর্বাত্মক একটি আগ্রাসন চালিয়ে দেশটিকে অন্যান্য অনুগত আরব রাষ্ট্রের মতো একটি রাষ্ট্রে পরিণত করতে, কিন্তু কোনো আমেরিকান প্রেসিডেন্টকে দিয়ে এটা তারা করাতে সক্ষম হয়নি। ইরান সম্পর্কে তার কোনো ধারণাই নেই। তিনি ইসরায়েল যা বলেছে সেটাই সত্য বলে বিশ্বাস করেছেন। ইরান 5,000 বছরের সভ্যতার একটি দেশ। বর্তমান ইরান ইরাকের সঙ্গে তারা টানা 8 বছর যুদ্ধ করেছে। তাদের রয়েছে প্রচণ্ড প্রতিরোধ ক্ষমতা। এই অবস্থায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা ট্রাম্পের জন্য ছিল সবচেয়ে বড় ভুল, কারণ তিনি 1979 সালে ইরানের ইসলামী বিপ্লবের একজন জীবন্ত প্রতীক। তার মতো একজন ধর্মীয় নেতাকে হত্যায় প্রচণ্ড প্রতিশোধ স্পৃহায় জ্বলে উঠেছে গোটা ইরান। ইসরায়েল যুক্তরাষ্ট্র গত কয়েক বছরে ইরানের অনেক শীর্ষস্থানীয় জেনারেলকে সরাসরি হামলা ও নাশকতার মাধ্যমে হত্যা করেছে। ইরানের বর্তমান নেতৃত্ব সহ দেশটির সব মানুষের কাছে এটা পরিষ্কার, ইরানকে সম্পূর্ণরূপে ধ্বংস করাই যুক্তরাষ্ট্র ইসরায়েলের এই আগ্রাসনের মূল উদ্দেশ্য। ফলে যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে এটা কেবল তাদের পাল্টা হামলা বা যুদ্ধ নয়, বরং অস্তিত্ব রক্ষার প্রশ্ন। এটা তাদের বাঁচা মরার লড়াই। এই যুদ্ধে হয় ইরান থাকবে, না হয় ইরান থাকবে না, এর যে কোনো একটি এবং সেটি বুকে ধারণ করেই ইরান আর্মি যুদ্ধ করছে। ফলে তারা তাদের সমস্ত অস্ত্র ভান্ডার খুলে দিয়েছে, কারণ তারা জানে দেশ বেদখল হয়ে গেলে এসব অস্ত্র রেখে কোনো লাভ হবে না। ফলে এ ধরনের দেশকে পরাজিত করা অসম্ভব। যুক্তরাষ্ট্র সিনেট ট্রাম্পকে ইরান যুদ্ধ চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়ার পর ইরান বৃহস্পতিবার ইসরায়েল জুড়ে মিসাইল বৃষ্টি বর্ষণ করেছে। ঝাঁকে ঝাঁকে মিসাইল হামলায় কেঁপে ওঠে ইসরায়েলের গুরুত্বপূর্ণ সব শহর। ইসরায়েল স্বীকার করেছে, ইরান তাদের অনেক গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় আঘাত করেছে বৃহস্পতিবার। ইরানের মিসাইল হামলা থেকে রক্ষায় বাংকারে আশ্রয় নেওয়া লাখ লাখ ইহুদি ইসরায়েলিদের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। বাংকারের প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে ওয়াশরুমের সামনে নারী পুরুষের দীর্ঘ লাইন। এদিকে পশ্চিমা স্টাইলে সীমাহীন ভোগবিলাস আর আলো ঝলমলে শহর দুবাই সহ আরবের অনেক জৌলসপূর্ণ শহর বর্তমানে ভূতের নগরীতে পরিণত হয়েছে। প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে বিশ্বের শীর্ষ ভবন দুবাইয়ের বুর্জ খলিফা এলাকার আশেপাশের পরিবেশ সম্পূর্ণ স্তব্ধ। রাস্তায় নেই কোনো মানুষ ও যানবাহন। আরবের বিভিন্ন দেশে আমেরিকান ঘাঁটিতে ইরানের হামলার কারণে লাখ লাখ বিদেশি ছেড়ে গেছে এসব দেশ। লাখ লাখ বিদেশি আটকা পড়ে আছে বিমান চলাচল বন্ধের কারণে। ইরান যখন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধমূলক এবং প্রতিরক্ষা পদক্ষেপ গ্রহণ করছে, তখন তার অস্ত্র ভান্ডার এবং সামরিক কৌশল পুরো অঞ্চলকে প্রভাবিত করার ক্ষমতা প্রদর্শন করছে। 2026 সালের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর, যেখানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন, তেহরান দ্রুত প্রতিক্রিয়া জানিয়েছে। ইরানের প্রতিক্রিয়া শুধু সীমিত ক্ষেপণাস্ত্র হামলা নয়, এটি একটি বিস্তৃত কৌশল যা দেশটির অস্ত্র প্রযুক্তির সুদূর প্রসারী ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং সমুদ্র সীমা নিয়ন্ত্রণের ক্ষমতার উপর নির্ভর করে। ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় এই সংঘর্ষের কেন্দ্রবিন্দু। ইরানকে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় এবং বৈচিত্র্যময় ক্ষেপণাস্ত্র বাহিনী হিসেবে বিবেচনা করা হয়। এর মধ্যে রয়েছে ছোট দূরত্ব থেকে দীর্ঘ দূরত্বের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন। ছোট দূরত্বের ক্ষেপণাস্ত্র সাধারণত 150 থেকে 800 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এবং দ্রুত স্থানীয় লক্ষ্য ধ্বংস করার জন্য ব্যবহৃত হয়। ফাতে সিরিজের ক্ষেপণাস্ত্র যেমন জলফাঘার, কিয়াম-1 এবং পুরনো শাহাব-1-2 দ্রুত লঞ্চ সিস্টেম হিসেবে পরিচিত। এগুলো একসাথে ছোড়ার মাধ্যমে ইরান শত্রুকে আচমকা এবং প্রাথমিক ধাক্কা দিতে সক্ষম। 2020 সালে মার্কিন সেনাদের উপর আঘাত হানার জন্য ইরানের এই কৌশল কার্যকরভাবে প্রমাণিত হয়েছিল। মধ্য দূরত্বের ক্ষেপণাস্ত্র যা 1500 থেকে 2000 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। ইরানের প্রতিশোধকে একটি আঞ্চলিক প্রেক্ষাপট দেয়।
শাহাব 3, ইমাদ, খাদার 1, খোরমশার এবং সেজিল সহ অন্যান্য আধুনিক ডিজাইন যেমন খাইবার শেকান এবং হজ কাসেম ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র সমর্থিত স্থাপনাগুলোকে নিশানা বানাতে সক্ষম। সেজিলের মতো সলিড ফুয়েল ক্ষেপণাস্ত্র দ্রুত লঞ্চযোগ্য এবং প্রতিরক্ষামূলক হামলা মোকাবেলায় সুবিধাজনক। এই ধরনের মধ্য দূরত্বের সিস্টেম ইরানকে আঞ্চলিক ক্ষমতা প্রদর্শনের সুযোগ করে দিয়েছে, যেখানে প্রতিক্রিয়ার পরিধি শুধু একটি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকে না। ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং আক্রমণাত্মক ড্রোন ইরানের কৌশলকে আরও শক্তিশালী করেছে। ক্রুজ ক্ষেপণাস্ত্র নিচু উচ্চতায় উড়ে শত্রুর রাডার এবং প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে যায়। ইরানের আক্রমণাত্মক ক্রুজ ক্ষেপণাস্ত্রের মধ্যে সুমার, ইয়া আলী, কুদস, হোয়েজে, পাভেহ এবং রাদ উল্লেখযোগ্য। সুমারের পরিসর প্রায় 2500 কিলোমিটার, যা উপসাগরীয় অঞ্চলের অনেক লক্ষ্যবস্তুতে পৌঁছাতে সক্ষম। ড্রোনগুলি তুলনামূলকভাবে ধীর কিন্তু সস্তা এবং বড় পরিসরে ছোড়া যায়। একবারে বহু ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা করলে শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা চাপের মধ্যে পড়ে এবং বন্দর, বিমানবন্দর ও তেল স্থাপনাগুলি দীর্ঘ সময় সতর্ক থাকতে বাধ্য হয়। ইরান তার ক্ষেপণাস্ত্র প্রোগ্রামের বেশিরভাগ অংশকে ভূগর্ভস্থ স্থাপনা, লুকানো বেজ এবং সুরক্ষিত লঞ্চ সাইটে সংরক্ষণ করেছে। এই ধরনের স্থাপনা ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা প্রথম ধাক্কার পরও টিকে থাকার সম্ভাবনা বৃদ্ধি করেছে। এভাবে প্রতিপক্ষকে ধারাবাহিক আক্রমণের জন্য ভাবতে বাধ্য করা হয় এবং একটি দীর্ঘ কঠিন সংঘাতের সম্ভাবনা তৈরি হয়। সমুদ্র সীমা এবং হরমুজ প্রণালী ইরানের কৌশলের আর একটি গুরুত্বপূর্ণ অংশ। বিশ্বের তেলের একটি বড় অংশ হরমুজ প্রণালীর মধ্য দিয়ে যায় এবং ইরান নৌবাহিনী ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং দ্রুত আক্রমণকারী জাহাজের মাধ্যমে এই জলপথে নিয়ন্ত্রণ এবং চাপ প্রদর্শন করতে পারে। ইরান হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের ধারণা প্রচার করেছে, যেমন ফাত্তা সিরিজ, যা অত্যন্ত দ্রুত এবং ম্যানুভারযোগ্য। যদিও স্বাধীন উৎস এদের কার্যকারিতার বিষয়টি নিশ্চিত করেনি। সম্প্রতি ইরানের IRGC 3টি মার্কিন ও ব্রিটিশ জাহাজে আঘাত এনেছে, যা প্রমাণ করে যে আনুষ্ঠানিক অবরোধ ছাড়াই বিশ্ববাজারে প্রভাব ফেলা সম্ভব। যুক্তরাষ্ট্র উপসাগরে সামরিক শক্তি বৃদ্ধি করেছে। নৌ ও বিমান বাহিনীর সমাগম, কমান্ড সেন্টার এবং লজিস্টিক বেজের মাধ্যমে তারা ইরানের বিরুদ্ধে প্রতিরক্ষা ও আক্রমণ ক্ষমতা বৃদ্ধি করেছে। কিন্তু একই সঙ্গে এই বিস্তৃত সামরিক উপস্থিতি আরও লক্ষ্যবস্তুর সৃষ্টি করেছে। প্রতিরক্ষা ব্যবস্থার কিছু অংশে ফাঁক থাকায় ইরানের প্রতিক্রিয়ার মাধ্যমে রাজনৈতিক চাপ সৃষ্টি হওয়া সম্ভব। ইরান স্পষ্টভাবে বলেছেন, যে কোনো আক্রমণ তার মাটিতে হলে তার সীমিত যুদ্ধ হিসেবে বিবেচনা করা হবে না। খামেনির হত্যার পর এই বার্তা আরও শক্ত হয়েছে। IRGC পুনরায় প্রতিশোধের আশ্বাস দিয়েছে এবং ইরান একটি ধারাবাহিক প্রতিশোধের পরিকল্পনা করছে, যা ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র সমর্থিত স্থাপনাগুলিতে হামলা চালানো সহ প্রধান বাণিজ্যিক জলপথে কার্যক্রমকে লক্ষ্য করছে। ইরান সমর্থিত বাহিনী যেমন লেবাননের হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুথি গোষ্ঠী খামেনির হত্যার পর ইরানের সঙ্গে মিলিত হয়েছে এবং অঞ্চল জুড়ে অশান্তি বৃদ্ধির ইঙ্গিত দিয়েছে। এর ফলে সংঘাতটি শুধুমাত্র ইরান যুক্তরাষ্ট্র বা ইরান ইসরায়েল সীমার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং আঞ্চলিক জটিলতা এবং শক্তি সমীকরণও নতুন মাত্রা পেতে পারে। অবশেষে ইরানের অস্ত্রশক্তি এবং প্রতিরক্ষা কৌশল শুধু সরাসরি আক্রমণের জন্য নয়, বরং রাজনৈতিক এবং অর্থনৈতিক চাপ তৈরিতেও সক্ষম। ক্ষেপণাস্ত্র, ক্রুজ মিসাইল, ড্রোন, ভূগর্ভস্থ লঞ্চ সিস্টেম এবং সমুদ্র সীমার নিয়ন্ত্রণের মাধ্যমে ইরান উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য উচ্চ ব্যয় সাপেক্ষ পরিবেশ সৃষ্টি করছে। এই বৈশিষ্ট্যগুলো ইরানকে একটি প্রতিরক্ষা ও আক্রমণ সক্ষম দেশ হিসেবে উপস্থাপন করে, যা আঞ্চলিক নিরাপত্তা, তেল ও গ্যাস সরবরাহ এবং আন্তর্জাতিক রাজনৈতিক সমীকরণে প্রভাব ফেলতে পারে। এই সংঘাত ইরানের অস্ত্র সামগ্রী এবং কৌশলগত ভাবনার সমন্বয়, যা আঞ্চলিক শক্তি প্রদর্শনের জন্য ব্যবহৃত হচ্ছে, এবং এটি একটি নতুন ধরনের যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে, যেখানে ক্ষেপণাস্ত্র, ড্রোন, সমুদ্র সীমার নিয়ন্ত্রণ এবং আঞ্চলিক মিত্রদের মাধ্যমে চাপ তৈরি করা হচ্ছে। এই পরিস্থিতি শুধু সামরিক নয়, বরং রাজনৈতিক, অর্থনৈতিক ও কূটনৈতিক প্রভাবও রাখছে, যা মধ্যপ্রাচ্যের স্থায়ী স্থিতিশীলতার উপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। এভাবে ইরান তার অক্ষশক্তি এবং কৌশল ব্যবহার করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধমূলক এবং প্রতিরক্ষামূলক পদক্ষেপ নিচ্ছে, যা শুধুমাত্র সামরিক আক্রমণ নয়, বরং আঞ্চলিক প্রভাব, বাজারে তেলের প্রবাহ এবং আন্তর্জাতিক রাজনৈতিক সমীকরণেও গভীর প্রভাব ফেলছে।
ইরান মার্কিন যুদ্ধ মধ্যপ্রাচ্যের নতুন বিপজ্জনক পরিস্থিতি তৈরি করেছে। যুদ্ধটা আর ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ নেই। যে অঞ্চলে যুদ্ধটা ছড়িয়ে পড়তে শুরু করেছে সেই মধ্যপ্রাচ্যের ভূগোল, সামরিক জোট এবং অর্থনীতির নেটওয়ার্ক সবগুলো একে অপরের সাথে আষ্টে পিষ্টে মিশে আছে। এই বাস্তবতায় যুদ্ধের সবচেয়ে বড় ক্ষতির শিকার হচ্ছে উপসাগরীয় আরব দেশগুলো। তাদের নিরাপত্তা, অর্থনীতি আর রাজনৈতিক স্থিতিশীলতা সবকিছু মারাত্মক চাপে পড়ে গেছে। গালফ কোঅপারেশন কাউন্সিল বা জিসিসি দেশগুলো ইরানের ঠিক পাশেই। পারস্য উপসাগরের ওপারে ইরান, এপারে আরব দেশগুলো। তেহরান ও ওয়াশিংটন, তেল আবিবের মধ্যে যখনই কোনো উত্তেজনা হয়েছে তার আঁচ সবসময় আরব দেশগুলোর গায়ে লেগেছে। বর্তমান যুদ্ধে আরব দেশগুলোর অসহায়ত্ব যেভাবে দৃশ্যমান হয়ে উঠছে সেটা আগে কখনো হয়নি। ইরানের মিসাইল আর ড্রোন অনেকগুলো আরব দেশে আঘাত এনেছে। সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সৌদি আরব, কাতার ও কুয়েতের মতো দেশগুলোর বিমানবন্দর, সমুদ্র বন্দর, হোটেল, তেল পরিশোধনাগার, এমনকি প্রযুক্তি অবকাঠামো পর্যন্ত হামলার শিকার হয়েছে অথবা হুমকির মুখে পড়েছে। যুদ্ধ কত দ্রুত ইরানের সীমানা ছাড়িয়ে গেছে এসব হামলায় সেটা বোঝা গেছে। যুদ্ধক্ষেত্রের ব্যাপ্তি ছড়িয়ে দেওয়ার কৌশল নিয়েছে ইরান। আমেরিকার বাহিনীর উপর হামলা সীমিত রাখেনি তারা। উপসাগরীয় দেশগুলোর অর্থনৈতিক ও বেসামরিক অবকাঠামোকেও টার্গেট করা হয়েছে। এই হামলা পুরো মধ্যপ্রাচ্যে যুদ্ধের ব্যয় অনেক বাড়িয়ে দেবে। মনে হচ্ছে ইরান এসব হামলার মাধ্যমে প্রতিবেশী দেশগুলোকে চাপ দিচ্ছে যাতে তারাও যুদ্ধ বন্ধের জন্য তৎপর হয়। আরব দেশগুলো এখন নিজেদের অজান্তেই যুদ্ধের ফ্রন্ট লাইনে এসে দাঁড়িয়েছে, অথচ এই যুদ্ধ তারা চায়নি। এই দেশগুলোর অনেকে চেষ্টা করেছিল যাতে ইরান আর মার্কিন ইসরায়েলের সংঘাত এড়ানো যায়। বিগত কয়েক বছর ধরে বেশ কিছু উপসাগরীয় দেশ তেহরানের সাথে কূটনীতি জোরদার করেছিল। ইরানের সাথে কূটনৈতিক সম্পর্ক ফিরিয়ে এনেছিল সৌদি আরব। ইরান আর পশ্চিমাদের মধ্যে মধ্যস্থতা করেছিল ওমান আর কাতার। এইসব প্রচেষ্টার লক্ষ্য ছিল আঞ্চলিক উত্তেজনা কমিয়ে আনা। যুদ্ধ শুরুর পর সব কূটনীতিক অর্জন চাপা পড়ে গেছে। ইরানের পাল্টা হামলা বেশ কিছু উপসাগরীয় শহরের অবকাঠামোর ক্ষতি করেছে। দুবাই, আবুধাবি, বাহরাইন ও কুয়েতের বিমানবন্দরগুলোতে এর প্রভাব পড়েছে। বহু বাণিজ্যিক ফ্লাইট বাতিল করা হয়েছে। বন্দর ও জ্বালানি কোম্পানিগুলো হুমকিতে পড়েছে। বাহ্যিক ক্ষতি কম হলেও মানসিক ক্ষতি হয়েছে অনেক বেশি। উপসাগরীয় দেশগুলো তাদের অর্থনীতির মডেল দান করিয়েছে স্থিতিশীলতার ভিত্তির উপর। বহু দশক কাজ করতে হয়েছে এজন্য তাদের। দুবাই, দোহা, রিয়াদ এই শহরগুলো নিজেদেরকে পর্যটন, অর্থায়ন, বিমান পরিবহন এবং বিশ্ব বাণিজ্যের কেন্দ্র হিসেবে গড়ে তুলেছে। সেই ইমেজটা এবারে যুদ্ধে হুমকিতে পড়ে গেছে। গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্রগুলোতে যখন মিসাইল আর ড্রোনের আঘাত পড়েছে, বিনিয়োগকারী আর ব্যবসায়ীরা তখন চিন্তায় পড়ে গেছে। দীর্ঘমেয়াদে এই অঞ্চলে বাণিজ্যের স্থিতিশীল প্ল্যাটফর্ম হিসেবে আদৌ কি থাকতে পারবে, এই প্রশ্ন তারা তুলতে শুরু করেছে। সংঘাতের অর্থনৈতিক মাত্রা তাই গভীরভাবে নিরাপত্তা উদ্বেগের সাথে জড়িয়ে আছে। সারা বিশ্বে সাগর পথে যে তেল পরিবহন হয় তার 1/3 যাতায়াত করে হরমুজ প্রণালী দিয়ে। সারা বিশ্বে যে তরল প্রাকৃতিক গ্যাস রপ্তানি হয় তারও একটা বিশাল অংশ এই সংকীর্ণ জলপথ দিয়ে পরিবাহিত হয়। যুদ্ধের কারণে এই জলপথ এখন কার্যত বন্ধ। যুদ্ধের প্রভাবটাও তাই মধ্যপ্রাচ্য ছাড়িয়ে দূর দূরান্তে ছড়িয়ে পড়তে শুরু করেছে। জাহাজ পরিবহন কোম্পানিগুলো এরই মধ্যে সতর্ক হয়ে গেছে। তীব্র যুদ্ধের মুহূর্তে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ যেতে দেয়া হচ্ছে না। পরিবহনের এই অচলাবস্থা দীর্ঘস্থায়ী হলে উপসাগরীয় অঞ্চলের তেল উৎপাদনকারীরা বড় ক্ষতিতে পড়বেন। বিশ্ব জ্বালানি বাজারও টালমাটাল হয়ে উঠবে। উপসাগরীয় দেশগুলো এই তেল রপ্তানির উপর অতিমাত্রায় নির্ভরশীল। একই সাথে আন্তর্জাতিক বাণিজ্যের জন্য তাদেরকে এই জলপথ, এই অঞ্চলের বিভিন্ন বন্দর ও লজিস্টিক হাবগুলোর উপর নির্ভর করতে হয়। নিরাপত্তা উদ্বেগের আরেকটি বড় কারণ হলো এই অঞ্চলে আমেরিকার সামরিক উপস্থিতি। প্রায় প্রতিটি উপসাগরীয় দেশে মার্কিন সামরিক বাহিনী এবং তাদের ঘাঁটি রয়েছে। এই ঘাঁটিগুলো মধ্যপ্রাচ্যে ওয়াশিংটনের দীর্ঘদিনের নিরাপত্তা পরিকল্পনার অংশ। কিন্তু এবারের যুদ্ধে মার্কিন ঘাঁটিগুলো ইরানের টার্গেটে পরিণত হয়েছে।
ইরান এর আগে বারবার সতর্ক করেছিল যে আমেরিকান সেনাদেরকে যারা জায়গা দিয়েছে তারা পাল্টা হামলার শিকার হতে পারে। প্রায় সবগুলো আরব দেশই মার্কিন ঘাঁটিগুলোতে ইরানের মিসাইল আর ড্রোন আঘাত এনেছে। এই পরিস্থিতি উপসাগরীয় দেশগুলোর জন্য কৌশলগত দ্বিধাদ্বন্দ্ব তৈরি করেছে। একদিকে তাদেরকে মার্কিন নিরাপত্তা প্রতিশ্রুতির উপর নির্ভর করতে হয়, অন্যদিকে সেই একই সম্পর্কের কারণে যুদ্ধ পরিস্থিতিতে তাদেরকে ইরানের হামলার শিকার হতে হচ্ছে। এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে ইরানের অনেক মিসাইল আর ড্রোন প্রতিহত করার দাবি করা হচ্ছে, কিন্তু এগুলোর যে সীমাবদ্ধতা আছে ইরানের বহু মিসাইল সেটা প্রমাণ করে দিয়েছে। ইরান যতগুলো মিসাইল বা ড্রোন ছড়েছে তার ক্ষুদ্র একটা অংশ যদি টার্গেটে আঘাত হানে সেটা বড় ধরনের ক্ষতি ঘটাবে। এই যুদ্ধের একটা বড় শঙ্কা হলো এটা আরো বৃহৎ পরিসরে ছড়িয়ে পড়তে পারে। উপসাগরীয় দেশগুলোর ভয় সংঘাত দীর্ঘ হলে সেটা বিশাল আঞ্চলিক যুদ্ধের রূপ নিতে পারে। স্বল্প পাল্লার মিসাইলের বিশাল মজুদ আছে ইরানের। অধিকাংশ উপসাগরীয় দেশে সেগুলো আঘাত হানতে সক্ষম। নৌ সক্ষমতাও তাদের যথেষ্ট। হরমুজ প্রণালী দিয়ে যে কোনো জাহাজ চলাচলে তারা বাধা দিতে পারে। সরাসরি সামরিক সংঘাতের বাইরে ইরান দীর্ঘদিন ধরে আঞ্চলিক অংশীদার আর প্রক্সি গোষ্ঠীগুলোর উপর নির্ভর করেছে। ইয়েমেন, ইরাক, লেবানন ও সিরিয়ার মতো দেশগুলোতে এইসব নেটওয়ার্ক সক্রিয় রয়েছে। যুদ্ধের তীব্রতা বাড়লে এই পক্ষগুলো আরও সক্রিয় হয়ে উঠবে। জাহাজ পরিবহন, জ্বালানি ফ্যাসিলিটি এবং বিদেশি সামরিক ঘাঁটিগুলোর উপর হামলা অব্যাহত থাকলে এই অঞ্চল আরও অস্থিতিশীল হয়ে উঠবে। ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতিও আরব প্রতিবেশী দেশগুলোতে অস্থিরতা তৈরি করবে। ইরান এই মুহূর্তে গভীর অর্থনৈতিক সমস্যা ও অভ্যন্তরীণ অস্থিরতার ভেতর দিয়ে যাচ্ছে। কিছু বিশ্লেষক মনে করছেন অভ্যন্তরীণ এসব চাপের মোকাবেলায় ইরানের নেতারা আরও আগ্রাসী পররাষ্ট্রনীতি গ্রহণ করতে পারেন। অনেকে সতর্ক করে বলেছেন ইরানের ভেতরে যে অস্থিরতা সেটা বিভাজন ও অভ্যন্তরীণ সংঘাতের জন্ম দিতে পারে। ইরানের রাজনৈতিক কর্তৃপক্ষের পতন হলে উপসাগরীয় দেশগুলোর জন্য সেটা ভয়াবহ ঝুঁকির কারণ হবে। ইরানের ভেতরে সহিংসতা ছড়িয়ে পড়ার অর্থ হলো আরব দেশগুলোতে শরণার্থীদের ঢেউ ঢুকতে শুরু করবে। এরকম বিশৃঙ্খল পরিস্থিতিতে ইরানের মিসাইলের মজুদ ও স্পর্শকাতর পারমাণবিক পদার্থের নিয়ন্ত্রণ কাদের হাতে পড়বে সেটা নিয়েও উদ্বেগ জানিয়েছেন অনেক বিশ্লেষক। উপসাগরীয় দেশগুলো চেষ্টা করছে যাতে তারা যুদ্ধের সরাসরি কোনো পক্ষ না হয়ে যায়। এই অঞ্চলের অনেক নেতাই উত্তেজনা হ্রাস ও কূটনৈতিক প্রচেষ্টার উপর জোর দিয়েছেন। কিছু দেশ এমনকি এটাও বলেছে যে তারা চায় না তাদের দেশের মাটিকে ব্যবহার করে ইরানের উপর হামলা চালানো হোক। এইসব সতর্কতা সত্ত্বেও উপসাগরীয় দেশগুলো একটা দীর্ঘমেয়াদী অস্থিরতার জন্য তৈরি হচ্ছে। আরও শক্তিশালী আঞ্চলিক প্রতিরক্ষা সহযোগিতা গড়ে তোলার বিষয়ে আলোচনা জোরদার হয়েছে। বেশ কিছু দেশ সমন্বিত এয়ার ডিফেন্স সিস্টেম এবং যৌথ নৌ মনিটরিং অভিযানের কথাও চিন্তা ভাবনা করছে। যুদ্ধের কারণে জিসিসি দেশগুলোর মধ্যে নিরাপত্তা সমন্বয় আরও বাড়বে বলে মনে হয়। এই যুদ্ধে বোঝা গেছে আরব রাষ্ট্রগুলো এককভাবে হুমকি মোকাবেলা করতে পারবে না। যেহেতু এখানে একটা নতুন কৌশলগত পরিবেশ তৈরি হয়েছে, তাই সম্মিলিত প্রতিরক্ষা মেকানিজম গড়ে তোলাটা আগের চেয়ে এখন বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। দীর্ঘমেয়াদে এই সংঘাত মধ্যপ্রাচ্যে ক্ষমতার হিসেব নিকেশ বদলে দিতে পারে। ইরান আর আরব প্রতিবেশী দেশগুলোর মধ্যে সম্পর্ক স্থিতিশীল করার যে কূটনৈতিক প্রচেষ্টা শুরু হয়েছিল, এই যুদ্ধ সেটাকে এরই মধ্যে দুর্বল করে দিয়েছে। একই সাথে নিরাপত্তা কৌশল নিয়ে নতুন করে ভাবার জন্য এই সংঘাত পরিস্থিতি উপসাগরীয় দেশগুলোকে বাধ্য করেছে। ইরান, মার্কিন, ইসরায়েলের এই যুদ্ধ আরব উপসাগরীয় দেশগুলোর বাঁক বদলে দেবে। দীর্ঘদিন ধরে তাদের অর্থনৈতিক সমৃদ্ধি আর রাজনৈতিক স্থিতিশীলতার জন্য নিরাপদ আঞ্চলিক পরিবেশ ছিল একটা বড় কারণ। বর্তমান যুদ্ধ সেই ভিত্তি নাড়িয়ে দিয়েছে, হুমকিতে ফেলে দিয়েছে। মিসাইল হামলা বলুন, অর্থনৈতিক বাধা বলুন বা কৌশলগত অনিশ্চয়তাই বলুন, এই যুদ্ধ আরব বিশ্বের মানচিত্র বদলে দিয়েছে। উপসাগরীয় দেশগুলোর সামনে এখন কঠিন দায়িত্ব। নিজেদের সমাজকে তাদের রক্ষা করতে হবে। এমন একটা সংঘাত পরিস্থিতি তাদেরকে পাড়ি দিতে হবে যার কোনো নিয়ন্ত্রণই তাদের হাতে নেই। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।